তো কি বাইরের লোকেরা মনে করবে যে বাংলাদেশের লোক শুধু কথা বেশি বলে আর ওই খায়, মানে তামাক খায় ইত্যাদি আর কি, রেভিনিউ পিকচার দিয়ে তাই বুঝাচ্ছে। আমরা এদিকে রেভিনিউ আর্নিং করছি, আমরা বলছি মুখে মুখে যে আমরা প্রতি বছর নানানভাবে চেষ্টা করছি যে কিভাবে ওই তামাক মুক্ত ইয়ে করা যায়, ফলে আমরা ট্যাক্স হয়তো বাড়াচ্ছি। ট্যাক্স বাড়ালেও কিন্তু এই পর্যন্ত আমার ওর সরবরাহ কিন্তু কমতেছে না। ও আমার সাথে যে হিসেবটা দেয় যে আমি এত শলাকা বানাচ্ছি, আমি সেই অনুযায়ী ট্যাক্স দিচ্ছি, কিন্তু আসলে তার ওই হিসেবের সাথে মিল নাই। এখানে দাদা যে বললেন 43% থেকে 45-38% কমে এসেছে বিগত, আমি এই ফিগারকে বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সের উপরে যথেষ্ট ইয়ে আছে, আমার জনগণ বেড়ে গেছে, তাতে এই যে 43% কম মানে কমে যাচ্ছে এই ফিগার বলে কোনো এতে আত্মতৃপ্তির কিচ্ছু নাই। কেননা আমরা প্রচণ্ড স্ববিরোধিতা সে হয় যে আমি রেভিনিউ আর্ন করছি করে মনে করছি আমি বিরাট একটা কিছু করছি হচ্ছে, কিন্তু ওই রেভিনিউ আর্ন করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার যে খরচ, আমি রেভিনিউ বাজেটে তো সেই টাকা দিয়ে ওর সাথে তো আমার মোটে মিল খাচ্ছে না, এটা মোটেই হচ্ছে না। আমরা সিডিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছি যে 40 সালের ভিতরে আমরা তামাক মুক্ত করবো, আজকে 25 সাল, আমার সামনে তো বেশি সময় নেই, কিন্তু আমার এই আইন কানুনের বিষয়ে আর কি, আমরা যখন ওই 300 টাকা জরিমানার এটা করেছিলাম বগুড়ার সার্কিট হাউসে, আমি দেখলাম একজন পুলিশ খাচ্ছে আমার সামনেই, আমাদের রিসিভ করতে আসছে, ওখানে বসে দেখি ও সিগারেট খাচ্ছে। আমি বললাম তুমি নিজেই যে খাচ্ছ তাহলে আমার 300 টাকা আদায় করবে কেরা? এই পর্যন্ত আমার সরকারের ওই হিসেবে কোনো জায়গায় কিন্তু 300 টাকা বাবদ ক টাকা আয় হয়েছে কোনো ফিগার নাই। তার মানে বাংলাদেশের লোক আর কেউ বোধহয় সিগারেট খাচ্ছে না, আর ওনার 300 টাকা আর আয় করার কোনো ব্যাপার নাই। এটাকে সামাজিক আন্দোলনের ভিতরে আনতে হবে, আমার উপলব্ধির ভিতরে আনতে হবে, আমাকে স্ববিরোধী অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। বলতে হবে যে আমি যদি দুটো মানুষকে রোগমুক্ত করতে পারি, রোগ থেকে ঠেকাতে পারি, তাহলে আমার স্বাস্থ্য বাজেটের ওখানে আমি সাশ্রয় করতে পারবো। আমি ওদিকে রোগ তৈরি করব আর এদিকে স্বাস্থ্য বাজেটের টাকা দিয়ে ইয়ে করবো। আমার যে বিশেষ যে ক্যান্সার বা দাদা যেগুলো বলছেন, এক একটা ক্যান্সার রুগীকে যদি সে প্রকৃত চিকিৎসা নিতে হয় তাকে হয় ব্যাংককে বা বোম্বাইতে বা কোনো জায়গায় তার যেতে হচ্ছে, এবং সেটা তার সাথে কত খরচ, ওই একা ছাড়াও আরও 2-3 জন লোক সাথে যেতে হচ্ছে, এবং এগুলো সব ফরেন কারেন্সি খরচ। এর সাথে আমার এই ক্যান্সারের যে উৎস, ক্যান্সারের যে কারণ, সেই কারণটার দিকে আমি না তাকিয়ে আমি শুধু ওই খাল কেটে কুমির আনতেছি, তারপর কুমিরে নিয়ে কুমির কেন আমরা তাড়াচ্ছে সেই চিন্তা করতেছি। তো এই করলে তো হবে না। আমার মনে হয় স্ববিরোধিতা পরিস্থিতি থেকে আমাদের আসতে হবে। রেভিনিউ গ্রোথ হচ্ছে ওটা ঠিক আছে, কিন্তু রেভিনিউ গ্রোথকেই উদ্দেশ্য মনে করলে হবে না যে আমি ট্যাক্স বাড়াইলেই হবে। কারণ আমি বলি 2008 সালে আমি প্রথমে ওই যে একটা প্রিমিয়ার খুব উচ্চ দরের যে সিগারেট আছে ওখানে আমি খুব কড়া ট্যাক্স বসালে কি হলো, মধ্যম মানের সিগারেট ক্যাফেস্টেনার কি যেন আছে সেইটা খাওয়া বেড়ে গেল। আচ্ছা ওইটাতে বাড়ালাম, তাহলে বিড়িতে চলে আসলো। আচ্ছা বিড়িতে বাড়ালাম, তারপর দেখি গুল খাচ্ছে, গুলে আমি ওই সময় আরেকটা ট্যাক্সও বসালাম, ভ্যাট। আচ্ছা কেরা যে ওই গুল ওই গুনিয়ে তারপরে ওইটা নেবে, সে তার সাথে করতে যে এটা তো হচ্ছে না। ওই পদ্ধতি এই পলিসি মোটে ঠিক না যে আমি ট্যাক্স বাড়িয়ে দিলেই ওই ওর বিক্রি কমে যাবে বা মানুষ খাবে না। নেশা যার আছে সে তো করবেই। আমি সেই সময় কথা বলছি, আমাদের একজন খুব সম্মানিত উপদেষ্টা, তিনি এই আইনের সাথে জড়িত ছিলেন, বানানোর সাথে নিয়মের সাথে। তা তিনি প্রধান উপদেষ্টাকে বললেন, ফখরুদ্দিন তুমি ট্যাক্স বাড়াইছো ঠিক আছে, কিন্তু আমার একটু সিগারেটের দর খরচ বাড়বে। অর্থাৎ যিনি খাবেন তিনি খাবেনই। আমাকে যদি তাকে এই উপলব্ধিতে না আনা যায় প্রত্যেকরে যে এটা খাওয়া ক্ষতিকর, এটা আমার এই ক্ষতি হচ্ছে, এই উপলব্ধিটাকে আমি যতদূর জানতাম যে সিনেমায় বা সব জায়গায় বোধ হয় সিগারেট, আমি বরবাদ ছবি টবি দেখেও বরবাদ হতে চাইনি, আমি জানি না, আজকে জানলাম আর কি যে ওর ভিতরে আজকাল তারই আবার সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে। সিগারেট খাওয়ার কথা ছিল তো উত্তম কুমারের বা বিধান কি বলে, আমি যখন নায়ক ছিলাম বলে একটা বই আছে কার, সে এরকম একটা সিগারেট দিলে না গোল চক্র হতো কি ওটা। তারপরে আমরাও ছোটবেলায় দেখেছি আমাদের অঙ্কের শিক্ষক ওই একটা সিগারেট খাইতেন, বাথরুমে যেয়ে বলে আমার মাথা খুলিয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ সিগারেট খাওয়াটা ওনার জন্য একটা ছিল আর কি, বুদ্ধি প্রয়োগ। এইসব মূল্যবোধ এইসব বিষয়গুলো যদি আমরা না ছাড়াতে পারি, এটা আমি আবার বলছি সামাজিক আন্দোলনের দরকার। দাদার ওই যে মানুষ, আমি যখন এনবিআর চেয়ারম্যান ছিলাম ওনাকে আমরা 2বার দিয়েছিলাম ওই যে কি বলে ওই লটারির,
এগুলো দিয়েছিলাম বা বেশি বলেছিলাম করেছিলাম এই জন্যেই যে কারণ আগে যদি আমি এটাকে আন্দোলনে না পরিণত করতে পারি, আমি এখানে ট্যাক্স বাড়িয়ে কিংবা কমিয়ে হবে না। ওই যে উনি বললেন খুব কারেক্টলি, কুষ্টিয়াতে প্রচুর, কুষ্টিয়া যেন তা আপনার উত্তরবঙ্গেও রংপুরেও প্রচুর তামাকের চাষ হচ্ছে। এখানে আমার অর্থনৈতিক ইন্টারভেনশন লাগবে, যে ওই যে লোকেরা সে ধান চাষ করে যা টাকা পায় তার চাইতে যদি তামাকে যদি সে বেশি পয়সা পায় তো সে তার ধান চাষ করবে না। এটা আমার নীল চাষের মতন অবস্থা হয়ে যাচ্ছে। এটা খুব মারাত্মক জিনিস। এখানে আমার ইন্টারভেনশন লাগবে, যে জমিতে ওই লোক করছে সেই লোকেরা আমার আলাদাভাবে কোঅপারেটিভ সিস্টেম করে তার সে যেন ধান চাষের ব্যাপারে থাকে, অর্থাৎ তামাক চাষে সে যেন নিরুৎসাহিত হয়, আমাকে সেখানে হিট করতে হবে। উনি ওইদিকে করতে থাকলেন আর আমি এদিকে করতে থাকলাম, এটা তো হবে না। আর আমাদের সরকারি কর্মকর্তাদের এই ব্যাপারেও এটা স্বাভাবিকভাবে বলেছেন, কারণ ওইটা ওখানে আমাদের সরকারের একটা শেয়ার আছে, ওই যে কি বলে টোবাকোর বা ওই কোম্পানিতে এখন, ফলে ওই শেয়ারের ধরেই আমাদের সচিবদের ওই বোর্ডে থাকতে হয়, এবং সেখানে তারা ইভেন সিটিং অ্যালাউন্সটা পর্যন্ত ডলারে পেয়ে থাকেন তাই এইগুলোকে এরা করবে। তারপর তাদের ছেলে মেয়েদের চাকরি তারা দেবে। এটা তো একটা খুব স্বাভাবিক প্রক্রিয়ার ব্যাপার। আপনি তাকে লোভ দেখাবেন, আবার ওদিকে বলবেন না তুমি খুব হও, এটা তো হচ্ছে না। এটা